বন্ধুরা, আজ আমার গন্তব্য হুগলি জেলার হংসেশ্বরী মন্দিরে। আজ আমার ভিডিও এই হংসেশ্বরী মন্দির নিয়ে। হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে নেমে পড়লাম হুগলি স্টেশনে। এখান থেকে টোটো ধরে পৌঁছে গেলাম হংসেশ্বরী মন্দিরে। নমস্কার, আমি মৃণাল বুকস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের কাছে। এই হংসেশ্বরী মন্দিরে আমি এখন যাব। এই হংসেশ্বরী মন্দিরে মায়ের দর্শন করব এবং এই মন্দিরকে নিয়ে যে ইতিহাস রয়েছে, যে অলৌকিক কাহিনী আছে, তা সব আমরা জানব। এই মন্দিরে যাব এখন এবং সেখানে আমরা ভোগ খাওয়ার জন্য ইচ্ছা আছে। দেখা যাক, যদি ভোগ পাই তো আমরা মায়ের ভোগও খাবো। তো আজ আমরা যাই, চলুন এই মন্দিরের ইতিহাস জানার তাগিদ নিয়ে এবং মায়ের যে মূর্তি রয়েছে, যে হংসেশ্বরী মায়ের মূর্তি রয়েছে, তারও যে কাহিনী রয়েছে তার কিছুটা আমরা জানার চেষ্টা করব, আর তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা থাকুন আমার সঙ্গে। হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক ভূমিতে দাঁড়িয়ে আছে এক অনন্য সাধন ক্ষেত্র হংসেশ্বরী মন্দির, এবং ঠিক তার পাশে প্রায় ৩০০ বছরের সাক্ষী বাঁশবেড়িয়ার রাজবাড়ি। কথিত আছে ১৮০০ শতকের শেষের দিকে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায় এক অনন্য মন্দির নির্মাণের স্বপ্ন দেখেন। রাজা নৃসিংহদেব রায় ১৭৯৯ সালে মন্দির শুরু করেছিলেন। এই মন্দির সম্পূর্ণ তৈরি হওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। রাজার মৃত্যুর পর তার স্ত্রী রানী শান্তা দেবী ১৮১৪ সালে এই হংসেশ্বরী মন্দিরের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেন। এই মন্দিরের স্থাপত্য বাংলার আর কোনো মন্দিরের মতো নয়। উপরে ধারাবাহিকভাবে সাজানো ১৩টি পদ্মকলির মতো গম্বুজ যেন তন্ত্র ও শাস্ত্রের নারী পদ্ধতির বাস্তব রূপ। ভেতরের পদগুলো মানুষের শরীরের নারীর মতো জটিলভাবে সংযুক্ত, যেন এই মন্দির নিজেই এক জীবন্ত তন্ত্র মণ্ডল। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন নীলবর্ণা ৪ বাহু মা হংসেশ্বরী, যিনি প্রাণতত্ত্ব, শক্তি ও ব্রহ্মজ্ঞানের প্রতীক। আর এই মন্দিরকে ঘিরে রয়েছে ১৩টি শিবলিঙ্গ। এই ভিডিওতে তার মাত্র কয়েকটি শিবলিঙ্গ আপনাদের আমি দেখালাম। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একরত্ন অনন্ত বাসুদেব মন্দির। সপ্তদশ শতকে নির্মিত এই নবরত্ন টেরাকোটার মন্দির আজও বাঁশবেড়িয়ার গৌরব হিসাবে রয়ে গেছে। এই মন্দির যেন অতীতের শিল্প ও ভক্তির এক জীবন্ত প্রতিমূর্তি। মন্দিরের পাশেই বিস্তৃত প্রাচীন রাজবাড়ি কমপ্লেক্স, যেখানে বাস করতেন বাঁশবেড়িয়ার রাজ পরিবার। মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে জলাধার। অতীতে বহিঃশত্রুর আক্রমণ থেকে এই রাজবাড়ি ও মন্দির রক্ষা করার জন্য এই জলাধার নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়। রাজবাড়ির বহু অংশ এখন হারিয়ে গেলেও তার নিঃশব্দ দেওয়ালে আজও লুকিয়ে আছে তন্ত্র সাধনার স্মৃতি, ইতিহাসের ছাপ আর রাজ পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্য। এখন আমরা শুনে নেব এই মন্দিরের সহকারী পুরোহিত
ধ্রুব চট্টোপাধ্যায়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা। আজ আমি যার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করবো তিনি হচ্ছেন সহকারী পুরোহিত। আপনার নামটা যদি একটু বলেন। ধ্রুব চট্টোপাধ্যায়। আচ্ছা, ধ্রুব চট্টোপাধ্যায়, উনি হচ্ছেন সহকারী পুরোহিত। থেকেই শুনুন উনি কি বলছেন এই মন্দির সম্বন্ধে। আমি এই হংসেশ্বরী মায়ের মন্দির নিয়ে দু চার কথা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যদি আপনি কিছু আমাদের জানান এবং আমার শ্রোতা দর্শকদের কিছু জানান। এই মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া, জেলা হচ্ছে হুগলি, মগরা হচ্ছে থানা হচ্ছে মগরা। হংসেশ্বরী মন্দিরে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহ দেবরায়, উনি এই এলাকার রাজা ছিলেন, 52টা পরগনার মালিক ছিলেন। একসময় সন্ন্যাসী হয়ে মহাপীঠ কাশীতে চলে যান। সেখানে গিয়ে উনি তন্ত্র সাধনা শিখে নিজে তন্ত্র সাধনা করে ষটচক্র ভেদ মানব দেহতত্ত্বের আদলে তন্ত্র সাধনা করে মাকে এই রূপে দর্শন পেয়েছিলেন। হংসেশ্বরী মা হচ্ছে দক্ষিণাকালীর মূর্তি। মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠের তৈরি। এই কাঠ মহাপীঠ কাশী থেকে গঙ্গায় ভেসে এসেছিল, সেই কাঠ দিয়েই মায়ের মূর্তি। হংসেশ্বরী মন্দিরের মধ্যে ষটচক্র ভেদ দেহতত্ত্বের আদলে বোঝানো আছে ইরা, পিঙ্গলা, মূলাধার, সদিষ্ঠা, অনন্তচক্র, মণিপুর চক্র, সুষমা, বজ্রাণী। উপরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। উপরে 13টা চূড়া তার প্রতীক। আর এই মাকেই, হংসেশ্বরী মাকেই বছরে একদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রে এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়, তাতে জিভ লাগানো থাকে। সারা বছর শান্ত মূর্তি, সারা বছর মুখে জিভ থাকে না। একদিনই জিভ লাগিয়ে বাৎসরিক পুজোর দিন, দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রে বাৎসরিক পুজোর দিন মাকে জিভ লাগিয়ে পুজো হয়। প্রত্যেক দিন নিত্য পুজো হয় সকাল 10টা, পুষ্পাঞ্জলি হয় সকাল 11টায় যারা অঞ্জলি দিতে পারে না, আবার 12টা 20তে পুষ্পাঞ্জলি হয়। 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। 1:45 থেকে 1টা নাগাদ মায়ের ভোগ পাওয়া যায়। মায়ের সন্ধ্যা আরতি হয় শীতকালে 5:30টায়, আর গ্রীষ্মকালে 6:30টায়। মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে সকাল 7টার পর মন্দির খোলে। 7টা থেকে যত তাড়াতাড়ি সম্ভব কুপন ভোগ নিতে হয়। মায়ের ভোগের কুপন মূল্য হচ্ছে 50 টাকা। মায়ের ভোগ প্রত্যেক দিন পাওয়া যায়। শনিবার, মঙ্গলবার, রবিবার মায়ের খিচুড়ি ভোগ হয়। খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়। আর অন্যান্য দিন সোম, বুধ, শুক্র, বৃহস্পতি এই দিন ভাত ভোগ হয়, ভাত, ডাল, তরকারি, চাটনি, পায়েস। আর শীতকালের দিকে মায়ের খিচুড়ি ভোগটাই বেশি হয়। পৌষ মাসে পৌষকালী পুজো হয়, তখন মায়ের ভোগ খিচুড়ি ভোগটাই বেশি হয়। খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়। আর সন্ধ্যেবেলায় কোনো ভোগের ব্যবস্থা নেই। সন্ধ্যেবেলায় মায়ের লুচি ভোগ হয়, লুচি, দুধ, বাতাসা, সন্দেশ। সেই লুচি প্রসাদ মায়ের যে সন্ধ্যা আরতির পর ভোগ দেওয়ার পর সেই লুচি সবাইকে কুচিয়ে প্রসাদ দিয়ে দেওয়া হয়। দিন মায়ের মাছ ভোগ নিবেদন করা হয়। মাছটা মাকে আলাদাভাবে নিবেদন করা হয়। এমনি ভক্তদের নিরামিষ ভোগ দেওয়া হয়। 1 পিস করে মাছ প্রত্যেক দিন মাকে নিবেদন করা হয় দক্ষিণা কালীকে। সেইটা আলাদাভাবে নিবেদন করা হয়। যেহেতু শিব ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, আপনার অনন্ত বাসুদেব আছে, সবারই তো ভোগ হয়। সেই জন্য দক্ষিণা কালীকে মাছটা আলাদাভাবে নিবেদন করা হয়। শিব মন্দির আছে, ওপরে নিচে হচ্ছে 12টা, ওপরে একটা আছে, মোট 13টা শিবলিঙ্গ আছে মায়ের। ওপাশে আছে অনন্ত বাসুদেব মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেবরায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কৃষ্ণদেব মায়ের মন্দিরে এসেছিলেন। ওনার যিনি পার্ষদ শিবানন্দজি মহারাজ এখানে প্রায় আসতেন। প্রত্যেক অমাবস্যায় বেলুর মঠ থেকে পুজো পাঠাতেন। যতক্ষণ না এখান থেকে আশীর্বাদী ফুল বেলপাতা যেত, উনি উপবাসী থাকতেন। এবং এখান থেকে ফুল বেলপাতা উনি যাওয়ার পর মাথায় টেকিয়ে তারপর উপবাসী ভঙ্গ করতেন, জল গ্রহণ করতেন। বিবেকানন্দ এখানে এসেছিলেন। এর পাশে অনন্ত বাসুদেব মন্দির আছে, সেখানে এসে প্রায় ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতেন। এখানে স্বয়ং ইন্দিরা গান্ধী এসেছিলেন এই পাশে অনন্ত বাসুদেব মন্দিরে। সেই মন্দিরে উনি নন্দদলাল বসুর কাছে যখন আঁকা শিখতেন, 1 মাসের ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে স্বয়ং ইন্দিরা গান্ধী ছাত্রী অবস্থায় এসেছিলেন। এক সময় মোষ বলিদান হতো, তারপরে ছাগ বলিদান হতো। বলিদান প্রথাটা গত 2 বছর হলো বলিদান প্রথাটা বন্ধ আছে। আচ্ছা, এই মন্দিরে ঢোকার সময় আপনি নহবত গেট দেখলাম, এটার সম্বন্ধে কিছু বলেন। মন্দিরের সামনে যে নহবত আছেন, ওই নহবতের সামনে দুদিকে 2টো কামান ছিল। এক সময় 2টো হাতি দাঁড়িয়ে থাকতো। এক সময় ওখানে মানুষের নহবত গিয়ে করতো। এখন সবই ইতিহাস স্মৃতি পড়ে আছে।
প্রাচীন একসময় এপাশে ওপাশে রাজবাড়ি আছে, প্রায় প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে, প্রায় 4-5টা রাজবাড়ি আছেন। রাজা নৃসিংহদেব রায় শুরু করেছিলেন, ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী হংসেশ্বরী মন্দির শেষ করেছেন। হংসেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা কাল হচ্ছে 1814 খ্রিস্টাব্দে 2রা জুন, সানযাত্রার দিন। হংসেশ্বরী মন্দিরের পাশে পরীক্ষা দিয়ে ঘেরা আছে, এখানকার স্থানীয় লোকেরা বলে গড় বাড়ি। এই গড় পুরো প্রায় অনেকটা জায়গা জুড়ে গড় ঘেরা আছে। আগেকার দিনের এই গড়ের চারিপাশে সৈনিক দাঁড়িয়ে থাকতো, এক সময় গঙ্গার যোগাযোগ ছিল, শোনা কথা আমাদের। রাজবাড়ি ছিল আগে, বাঁশবেড়িয়ার রাজবাড়ির মন্দির, এটা রাজবাড়ির পাশে আছে। এই রাজবাড়িকে বলে গড় বাড়ি, গড় দিয়ে ঘেরা আছে বলে এর নাম হচ্ছে গড় বাড়ি। আর এই মন্দিরের নাম হচ্ছে রাজবাড়ির পাশের ওনাদেরই মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। বর্তমানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ হংসেশ্বরী মন্দির। পুজোর দায়িত্ব পুরোহিত এবং রাজবাড়ির আওতার মধ্যেই আছে, কিন্তু মন্দিরের মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। প্রাচীন দুর্গাপুজো প্রায় 500 বছরকার পুরনো। এখানে রাজবাড়ির ভেতরে দুর্গাপুজো একচালা ঠাকুর হয়। এখানে নবমীর দিন শিব দুর্গার বিয়ে হয়। এছাড়া এখানে আপনার আগে গঙ্গায় 22 প্রতিযোগিতা হতো, তার আপনার অষ্টমীতে সন্ধি পুজোয় বলি হতো, নবমীতে বলি হতো। যখন 22 এখানকার বিহারেরা এই ঠাকুরকে কাঁধে করে নিয়ে যেত, সেই সময় বলি হতো। এখনো বহু প্রাচীন প্রথা, শিবের বিয়ে হয় এবং এইখান থেকে স্থানীয় ছেলেরা শিব ঠাকুরকে নিয়ে সামনে একটু কিছু দূর যায়, সেখানে গিয়ে মা কালীর সঙ্গে বিয়ে হয়, আবার ওখান থেকে ঘুরে এসে দুর্গার সঙ্গে বিয়ে হয়। নবমীর দিন হয়, নবমীর দিন রাত্রিবেলা, রাত্রি 8টা থেকে 9টার মধ্যে হয়। দুর্গাপুজোর নবমীতে হয়। আচ্ছা, এখানে যে মায়ের বাঁদিকে দেখলাম মহিষমর্দিনীর যে মূর্তি, তার নাম হচ্ছে অষ্টভুজা দুর্গা, স্বয়ংভবা, স্বয়ং জলে ভেসে উঠেছিল। মায়ের নাম হচ্ছে স্বয়ংভবা। রাজা নৃসিংহদেব রায় 1788 খ্রিস্টাব্দে রাজবাড়ির পুকুর থেকে মাকে উদ্ধার করেছিলেন। ওই মায়ের বিশেষ বিশেষ পুজো হয়। অন্নপূর্ণা পুজোর নবমী, দুর্গা পুজোর নবমী, জগদ্ধাত্রী পুজোর নবমী, আর চৈত্র সংক্রান্তিতে মায়ের বিশেষ পুজো হয়। এখানে প্রত্যেকটি মন্দিরেই দেখা যায় যে আলাদা শিবলিঙ্গ এবং তার মানে যাকে বলা হয় যে তার মায়ের রক্ষক হিসাবে তারা থাকেন। যে মায়ের মায়ের 4টে দিকে 3টে করে 3 4 12টা মায়ের চতুর্দিকে শিবলিঙ্গ ঘিরে আছে। মাকে তারা পাহারা দিচ্ছেন প্রত্যেক দ্বার রক্ষক হিসাবে। প্রত্যেকটা দিকে দিকে দ্বার রক্ষক হিসেবে 3টে করে শিব ঠাকুর আছেন মায়ের প্রত্যেকটা দিকে দিকে। তাদের আলাদা কোনো নাম আছে? হ্যাঁ, তাদের আলাদা নাম আছে। এ তো পুস্তকে সব লেখা আছে, আলাদা প্রত্যেকের নাম আছে, তার আলাদা কাহিনী আছে। এই মন্দির হংসেশ্বরী মন্দির তন্ত্র মতে তৈরি। তন্ত্রের সমস্ত হংসেশ্বরী মন্দিরের মধ্যে সমস্ত তন্ত্রের রহস্য বোঝানো আছে। তার মানে এখানে তন্ত্রমতেই পুজো হয়। এক সময় তন্ত্রমতে পুজো হতো, এখন দক্ষিণাকালীর ধ্যানে দক্ষিণাকালী মন্ত্রে পুজো হয়। হংসেশ্বরী মা বসে আছে পঞ্চমল্লির আসনের ওপর। 600 দল পদ্ম, অষ্টাদল পদ্ম, শিব ঠাকুর স্বয়ং। শিবের হৃদয় থেকে পদ্ম ফুল বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতাসনে বসে আছেন। হংসেশ্বরী মায়ের 4টে হাত, এক হাতে প্রদীপ্ত খড়গ, এক হাতে মুন্ডমালা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। আর মায়ের গায়ের রং নীল। নীল হচ্ছে প্রেম আর শক্তির প্রতীক, ওই জন্য ঠাকুরের গায়ের রং নীল। হংস কথাটা হচ্ছে পরমহংস থেকে। হংস মানে জ্যোতি, হংস মানে জ্ঞান, হংস মানে আত্মা। তার যিনি ঈশ্বরী তার নাম হংসেশ্বরী। মায়ের রূপ হচ্ছে দক্ষিণাকালীর রূপ। মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠের মূর্তি। আর মা বসে আছেন পঞ্চমুণ্ডির আসনের ওপর। সহস্রদল পদ্ম, তার উপর হচ্ছে অষ্টাদল পদ্ম, তার উপর ত্রিকোণ বেদী, তার উপর মহাকাল শয়ন। মহাকাল হৃদয় থেকে পদ্ম ফুল বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতাসন হয়ে কল্পতরু বৃক্ষের তলায় বসে আছেন। ওপর মায়ের 4টে হাত, এক হাতে প্রদীপ্ত খড়গ, এক হাতে মুন্ডমালা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। প্রেম আর শক্তির প্রতীক, ওই যে ঠাকুরের গায়ের রং নীল বর্ণা। হংস কথাটা এসছে পরমহংস থেকে। হংস মানে জ্যোতি, হংস মানে জ্ঞান, হংস মানে আত্মা। তার যিনি ঈশ্বরী তার নাম হংসেশ্বরী।
হংসেশ্বরী মা দক্ষিণাকালীর একটা রূপ। আমার নাম ধ্রুব চট্টোপাধ্যায়, আমি সহকারী পুরোহিত, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। সহকারী পুরোহিত ধ্রুব চট্টোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে এই মন্দির এবং মাতৃ প্রতিমা সম্পর্কে কিছু তথ্য জানার পর এবার চলে গেলাম মায়ের ভোগ গৃহে, যেখানে ভোগ ভক্তদের মধ্যে বিলি করা হয়। এখন আমি চলে এসেছি এই হংসেশ্বরী মন্দিরের ভোগের ঘরের সামনে। ভোগ পাওয়াটা আমাদের কিছুটা অনিশ্চিত হয়ে গেছিল, কিন্তু মায়ের কৃপায় পরবর্তীকালে আমি এই ভোগটা পেয়েছি। আমি এই ভোগ খাওয়ার জন্য আজকে দেখুন এখানে কিছু মায়ের খিচুড়ি ভোগ, এখানে সম্ভবত এখন মুখে দিইনি, বুঝতে পারছি না, এটা সম্ভবত পায়েস এবং চাটনি। এখানে দেখুন পাঁপড় ভাজা রাখলাম, এই পাঁপড় ভাজাটা। আর এখানে দেখুন রয়েছে লাবড়া বা তরকারি। কিছু আমি এখনো মায়ের প্রসাদ মুখে দিইনি, আপনাদের দেখাবার জন্য আমি এই ভোগ কিভাবে এই হংসেশ্বরী মন্দিরে দেওয়া হয় এবং তার কুপন কিভাবে কাটতে হয় তা নিয়ে দু চার কথা বলছি। যেটা হচ্ছে যে সকাল 7টা থেকে ভোগের টিকিট দেওয়া হয়, কিন্তু একটু তাড়াতাড়ি না হলে আপনি ভোগের টিকিট পাবেন কিনা সে নিয়ে অনিশ্চিত থাকে। তাই আপনাকে বলবো যে একটু তাড়াতাড়ি এসে ভোগ নিয়ে নেবেন, ভোগের কুপনটা অন্তত নিয়ে নেবেন। হংসেশ্বরী মন্দির ও বাঁশবেড়িয়ার রাজবাড়ি এই দুই মিলে হুগলি জেলার বাঁশবেড়িয়া অঞ্চলে শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার ধর্মীয়, তান্ত্রিক ও স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। ইতিহাস, সাধনা আর শিল্পের মেলবন্ধনে এখানে আজও বাতাসে ভাসে ভক্তির গন্ধ, অতীতের প্রতিধ্বনি। বন্ধুরা, হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির নিয়ে এই ছিল আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের কাছে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সঙ্গে থাকুন মৃণাল বক্সী।